গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দ্বৈরথ, আজ তৃতীয় পর্ব। সোমার অনিদ্রার অসুখ এই সময় প্রথম হল। কিছুতেই ঘুম আসতে চাইত না। জেগে জেগে অদ্ভুত সব কল্পনা করতে ভালোবাসত। সেই সব কল্পনার একটি ছিল সোমার খুবই প্রিয়। কল্পনাটা এরকম: এক দুপুরে সোমা বই আনতে যাচ্ছে। দুপুরটা আর সব দুপুরের মতো নয়, একটু যেন অন্য রকম। মেঘলা দুপুর। ওই বাড়ির কাছাকাছি যেতেই ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হলো। সোমা দৌড়ে বাড়িতে গিয়ে উঠতেই ঝড় শুরু হয়ে গেল। ওই বাড়িতে ভদ্রলোক ছিলেন তখন। তিনি অবাক হয়ে বললেন, কি ব্যাপার সোমা, ঝড় বৃষ্টির মধ্যে? ইস, ভিজে গেছো দেখছি। যাও, গামছা দিয়ে গা মোছো। সোমা বলল, বাসায় কেউ নেই। না, অরুণা মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় গিয়েছে। কাজের মেয়েটার সঙ্গে গেছে। আপনি গেলেন না কেন? আমার শরীরটা ভালো না, জ্বর। বেশি জ্বর? বেশি বলেই তো মনে হচ্ছে। কই দেখি। বলেই সোমা ভদ্রলোকের কপালে হাত রাখল। হাত রাখতেই তার শরীর ঝিমঝিম করতে লাগল। মনে হলো তার নিজেরই প্রচণ্ড জ্বর এসে যাচ্ছে। সোমা বলল, আমি নতুন একটা বই নিয়ে বাসায় চলে যাব, আপনি শুয়ে থাকুন। পাগল, এই ঝড় বৃষ্টির মধ্যে বাসায় যাবে কি করে? তুমি বরং একটা বই নিয়ে এসো, আমি শুয়ে থাকি, তুমি পড়ে শোনাও। সোমা তাই করল। উনি সারা শরীর চাদরে ঢেকে শুয়ে আছেন। বই পড়তে পড়তে সোমার চোখে পানি এসে গেছে। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সোমার দিকে। বাইরে ঝড় বৃষ্টি, হাওয়ার তুমুল মাতামাতি। হঠাৎ সোমার কল্পনা এই পর্যন্তই। বাকিটা সে আর ভাবতে পারে না। বুক ধড়ফড় করে। এই কল্পনাটা সে যতবারই করে ততবারই ঠিক করে রাখে আর কোনোদিন সে ওই বাড়িতে যাবে না। কোনো দিন না, মরে গেলেও না। দিনের বেলা মনে হয়, আচ্ছা আর একবার শুধু যাব, আর যাব না, শুধু একবার বইটা শুধু দিয়েই চলে আসব, এই শেষবারের মতো। জাহানার একদিন বললেন, তোর চেহারা এমন খারাপ হয়েছে কেন? তোর কি কোনো অসুখ বিসুখ করছে? বুঝতে পারছি না। তোর বাবাকে দেখিয়ে ওষুধ টষুধ খা, তোর দিকে তো তাকানো যাচ্ছে না। সাইফুদ্দিন সাহেব মেয়েকে দেখে টেকে বললেন, লিভারের কোনো সমস্যা, হজমে গন্ডগোল হচ্ছে, একটা ডাইজেস্টিভ এনজাইম দিচ্ছি, ওতেই কাজ হবে। আর শোন মা, তুই রাত দিন মুখের ওপর বই নিয়ে পড়ে থাকবি না, একটু হাঁটাহাঁটি করবি, এক্সারসাইজের দরকার আছে। খুব ভোরবেলা উঠে খানিক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবি। সেই সময় ঘটনাটা ঘটল। খুবই আশ্চর্যের ব্যাপার, ওই দিনের দুপুরটা ছিল সোমার কল্পনার দুপুরের মতো। মেঘলা বাতাস ছিল মধুর। ওই বাড়ির কাছাকাছি আসতেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগল। সোমা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ বৃষ্টিতে ভিজল। হোক, সব কিছু কল্পনার মতো হোক। ভদ্রলোক দরজা খুলে দিয়ে বিস্মিত হয়ে বললেন, এই বৃষ্টির মধ্যে? বাবা, বইয়ের তো দেখি ভালো নেশা ধরে গেছে। সোমা কাঁপা কাঁপা গলায় বলল, বাসায় আর কেউ নেই? থাকবে না কেন, সবাই আছে। এসো। আজ দেখি শাড়ি পরে এসেছ, ভেরি গুড। শাড়ি হচ্ছে একটা এলিগেন্ট ড্রেস। এই ড্রেসের সবচেয়ে বড় বিউটি কি জানো? জি না। পৃথিবীর অন্য সব ড্রেসের সমস্যা হচ্ছে একজনেরটা অন্যজনের গায়ে লাগে না, দর্জি দিয়ে বানাতে হয়। শাড়িতে কিন্তু এই সমস্যা নেই। কি ঠিক বলিনি? হ্যাঁ ঠিক। তুমি আজ এত গম্ভীর হয়ে আছো কেন বলো তো, কি হয়েছে? কিছু হয়নি। জ্বরজারি না তো? না। সাবধান থাকবে, এখন খুব অসুখ বিসুখ হচ্ছে। এসো, আজ আমি নিজেই তোমাকে পছন্দ করে বই দেব। এসো। তারা লাইব্রেরি ঘরে ঢুকল। ঘরটা এমনিতেই অন্ধকার অন্ধকার।
আজ আকাশ মেঘলা থাকায় আরও যেন বেশি অন্ধকার লাগছে। সোমার কেমন যেন লাগছে, বুক শুকিয়ে কাঠ, অসম্ভব তৃষ্ণা বোধ হচ্ছে। খুব ইচ্ছে করছে মানুষটার কাছাকাছি গিয়ে দাঁড়াতে। কি ব্যাপার সোমা, এত ঘামছো কেন? তুমি বসো তো এই চেয়ারটায়। আমার মনে হচ্ছে তোমার শরীর ভালো না। দাঁড়াও, ফ্যানটা ছেড়ে দিচ্ছি। সোমা কাতর গলায় বলল, আমি বাসায় যাব। তিনি বিস্মিত হয়ে তাকালেন। আর ঠিক তখনই পাশের ঘর থেকে অরুণা তীব্র ও তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, তোমরা ওই ঘরে কি করছো? তোমরা ওই ঘরে কি করছো? দুজনে ওই ঘরে কি করছো তোমরা? ভদ্রলোক হতভম্ব হয়ে তাকালেন সোমার দিকে। তারপর শান্ত ভঙ্গিতে স্ত্রীর ঘরে ঢুকে ভারী গলায় বললেন, এরকম করছো কেন অরুণা? ছি, এসব কি? আমার স্বভাব চরিত্র তুমি জানো না? অরুণা আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলেন, আমি দেখেছি, আমি জানি তোমরা কি করছো, আমি জানি। কাজের মেয়েটি ছুটে এলো, একতলার ভদ্রমহিলা ছুটে এলেন। পাশের ঘরের জানলা খুলে গেল। বাড়ির সামনের গেটে দুজন পথচারী থমকে দাঁড়ালেন। হিস্টিরিয়াগ্রস্ত মানুষের মতো অরুণা চেঁচাচ্ছেন, আমি জানি। সোমা ছুটে বের হয়ে গেল। এইরকম ঘটনা এই পাড়ায় অনেকদিন ঘটেনি। সাইফুদ্দিন সাহেবের বাসার সামনে দেখতে দেখতে লোক জমে গেল। নিতান্ত অপরিচিত লোকজন দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করতে লাগল, মেয়েটাকে ওরা কি করেছে বলেন দেখি ভাই, ওই হারামজাদার চামড়া খুলে নেব আমরা। প্রফেসর সাহেবের ওই দোতলা বাড়ির চারদিকে ছেলে পুলে জমে গেল। ঢিল পড়তে লাগল, সেই সঙ্গে কুৎসিত গালাগাল। তলে তলে ফুর্তি, রস বেশি হয়ে গেছে, আয় হারামজাদা তোর রস বের করে দিই। সন্ধ্যার পর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পাড়ায় পুলিশ চলে এলো। সাইফুদ্দিন সাহেব সেই রাতেই মেয়েকে খালার বাড়ি টাঙ্গাইলের বড় বাসালিয়ায় পাঠিয়ে দিলেন। খালার সেই পাঁচিল ঘেরা বাড়ি ছিল দুর্গের মতো। সোমার মনে হল এই দুর্গ থেকে কোনোদিন সে বেরোতে পারবে না। 2 মাস পর সাইফুদ্দিন সাহেব মেয়েকে ঢাকায় নিয়ে এলেন। সোমার দিকে তখন তাকানো যায় না, চোখ বসে গেছে, মাথার সামনের দিকে চুল খানিকটা উঠে গেছে, কথাবার্তাও কেমন অসংলগ্নভাবে বলে। জাহানারা মেয়েকে দেখে কেঁদে ফেললেন। পাড়ার মেয়েরা রোজ দল বেঁধে আসে, নানান কথাবার্তার পর একসময় বলে, কই মেয়ে এসেছে শুনলাম, মেয়েকে লুকিয়ে রেখেছেন কেন? লুকিয়ে রাখার দরকার কি? তারা নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলেন। সেই চোখের ভাষা জাহানারা পড়তে পারেন। আতঙ্কে তিনি শিউরে ওঠেন। পাড়ার মেয়েরা নিজেদের মধ্যে প্রকাশ্যে আলোচনা করে, পেট নামিয়ে এসেছে দেখলেই বোঝা যায়। কোনো আনাড়িকি দিয়ে কাজ করিয়েছে, দেখেন না মেয়ের কি অবস্থা, প্রায় মেরে ফেলতেই বসেছিল। একদিন সন্ধ্যায় সোমা কি জন্য যেন বাইরের বারান্দায় গিয়েছে। 2টি ছেলে তাকে দেখে শিশুদের কান্না নকল করে ওয়া ওয়া করতে লাগল। সোমা মাকে গিয়ে বলল, মা ওরা এমন করছে কেন? জাহানারা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তার পরের দিন আবার তাকে টাঙ্গাইল পাঠিয়ে দেয়া হলো। জাহানারা তার বোনকে লিখলেন, আপা তুমি যেভাবেই পারো আমার এই মেয়েটাকে একটা বিয়ে দিয়ে দাও, কানা খোঁড়া অন্ধ যাই হোক, তুমি এটা করো, তোমার কাছে আমি হাত জোড় করছি। আমার মন কেমন করছে, মনে হচ্ছে এই মেয়ের কোনোদিন বিয়ে হবে না। আপা তুমি আমাদের বাঁচাও। পৌষ মাসে সোমার বিয়ে হয়ে গেল। বিয়ে টাঙ্গাইলে হলো। খুব তাড়াহুড়ার বিয়ে বলে কাউকে খবর দেয়া গেল না। বিয়েতে বাবা মা কিংবা ভাই বোনেরা কেউ আসতে পারল না। বিয়েতে সোমা খুশি হয়েছিল। সবচেয়ে খুশি হয়েছিল বিয়ের রাতে কামালের ব্যবহারে। সে তার স্ত্রীকে বিয়ের রাতে কোনো রকম বিরক্ত করেনি। হাই তুলে বলেছে, সকাল সকাল ঘুমিয়ে পড়ো, রাত থাকতে উঠতে হবে, দিনে দিনে চিটাগাং পৌঁছতে হবে। বিরাট যন্ত্রণা চিটাগাঙে ফেলে এসেছি। বিয়েটা 3 দিন পরে করলে আরামে করা যেত। বলেই লোকটা শুয়ে পড়ল।
আর শোয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘুম। কিছুক্ষণের মধ্যে লোকটার নাক ডাকার শব্দ শোনা যেতে লাগল। কোনো আদর না, কোনো গল্প না, ভালোবাসার কোনো কথা না। সোমা সারা রাত খাটের এক মাথায় কাঠ হয়ে বসে রইল। তার সারাক্ষণ ভয় ভয় করছিল, এই বুঝি লোকটা জেগে বলবে, এই এদিকে আসো তো। লোকটার চোখে থাকবে অন্য ধরনের আহ্বান। সেরকম কিছুই হলো না। খুব ভোরে ফার্স্ট বাস ধরে তারা চলে এলো ঢাকায়। কামাল বলল, চলো তোমাদের বাসায় যাই, চাটা খেয়ে গোসল টোসল করে তারপর চিটাগাংয়ের বাস ধরি। সোমা বলল, আমি বাবার বাড়িতে যাব না। লোকটা অবাক হয়ে বলল, যাবে না কেন? ইচ্ছা করছে না। ইচ্ছা না করলে দরকার নেই, জোর জবরদস্তির কোনো ব্যাপার না। জোর জবরদস্তি আমার কাছে নাই। 2 কামরার একটা বাসায় তাদের বিবাহিত জীবন শুরু হলো। দামপাড়ায় বাসা, বাসার কাছেই মসজিদ। মাইক বাজিয়ে সারাদিন সেই মসজিদে ওয়াজ হয়। লোকটা দাঁত বের করে বলল, দিনরাত আল্লাহ খোদার নাম শুনবে, নামাজ রোজা ছাড়াই সওয়াব হবে। বাসা পছন্দ? সোমা পুরুষ পুরুষ গন্ধের সেই ঘরের বিছানায় চুপচাপ বসে রইল। পছন্দ অপছন্দের কিছুই তার তখন নেই। পৃথিবীতে সব কিছুই তার পছন্দ, আবার সব কিছুই তার অপছন্দ। চা বানাতে পারো? শিখেছ সব? সোমা তাকিয়ে রইল। কিরকম অমার্জিত ভঙ্গিতে কথা বলছে লোকটা। এই কথাগুলি কি আরো সুন্দর করে বলা যায় না? যাও চা বানাও, রান্নাঘরে জিনিসপত্র আছে, চা খেয়ে হেভি গোসল দেব, তারপর দিব ঘুম। শালা ঘুম কাকে বলে দেখবে, ঘুম নাম্বার 1। সোমা চা বানিয়ে আনল। লোকটা হাঁটুর উপর ডুঙ্গি তুলে খালি গায়ে বসে আছে। দৃশ্যটা যে কি পরিমাণ কুৎসিত তা বোধহয় সে জানেও না। লোকটা বলল, তোমার জন্য চা আনলে না? আমি চা খাই না। না খেলে আর কি করা, না খেলে নাই। বসো আমার সামনে, 2টা কথা বলি। সোমা বসল। লোকটা চুকচুক করে চায়ে চুমুক দিতে দিতে বলল, তোমার কিছু সমস্যা আছে, এটা আমি জানি। এও জানি সমস্যাটা ভালো না। সমস্যা আছে বলেই আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হলো। আমি কচি খোকা না। আল্লাহ তাআলা আমাকে কিছু বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। এই জিনিস অনেককে তিনি দেন না। যাই হোক, এখন আমি কি বলছি মন দিয়ে শোনো। তোমার কি সমস্যা আছে সেটা আমি জানতে চাই না। হয়ে গেছে, শেষ হয়ে গেছে। গু কাঠি দিয়ে ঘাঁটলে গন্ধ ছড়ায়, গন্ধের আমার দরকার নেই। তোমার যেমন কিছু সমস্যা আছে, আমারও আছে। আগে একটা বিয়ে করেছিলাম, বিয়ে টিকে নাই। এই কথা আমি তোমার আত্মীয় স্বজনের সঙ্গে বলি নাই। আগ বাড়িয়ে সব কথা বলার দরকার কি? তুমি যদি জানতে চাও বলবো, জানতে না চাইলে বলবো না। তারপর ধরো, সোমা তার কথা শেষ করতে দিল না। কথার মাঝখানে স্পষ্ট করে বলল, আমার কোনো সমস্যা নেই। লোকটা বিস্মিত কণ্ঠে বলল, কি বললে? আমার কোনো সমস্যা নেই। না থাকলে তো ভালো, কাছে আসো। সোমা কয়েক মুহূর্ত ইতস্তত করে কাছে এগিয়ে এলো। বসো। সোমা বসল। লোকটা হাতের সিগারেট দূরে ছুঁড়ে ফেলে খুবই সহজ ভঙ্গিতে সোমার বুকে হাত রাখল। সোমা কাঠ হয়ে গেল। লোকটা বলল, যাও, বন্ধ করে দাও। সোমা তাকিয়ে রইল। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। যাও, জানলাগুলি বন্ধ করো, লজ্জার কিছু নাই। সোমা উঠে গিয়ে জানালা বন্ধ করল। তার অসম্ভব কষ্ট হচ্ছে। এই মানুষটার সঙ্গে তার বাকি জীবন কাটাতে হবে কেন? সে এমন কি অপরাধ করেছে? সোমাদের ঢাকা পৌঁছানোর 7 দিনের দিন সাইফুদ্দিন সাহেব মেয়েকে দেখতে এলেন। মেয়ের ছোট্ট এবং সাজানো সংসার দেখে তিনি মুগ্ধ হলেন। জামাইয়ের জন্য দামি একটা ঘড়ি এবং 5,000 টাকা নিয়ে এসেছিলেন।
ঘড়ি এবং টাকা দিয়ে জামাইকে ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বললেন, যার তেমন কোনো অর্থ নেই। কামাল নতমস্তকে সব শুনল এবং প্রতিবারই বলল, অবশ্যই, যা বলেছেন সবই খাঁটি কথা, একটাও ফেলে দেবার কথা না। জামাইয়ের ব্যবহারে তিনি মুগ্ধ হলেন। তার কাছে মনে হল ছেলেটার বয়স একটু বেশি হলেও সে অতি নম্র, অতি ভদ্র। ঢাকায় ফিরে আসার আগে সোমাকে জিজ্ঞেস করলেন, জামাই কি করে সেটা তো বুঝলাম না, ছেলে করে কি? সোমা ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। সাইফুদ্দিন সাহেব হতভম্ব হয়ে গেলেন। ব্যাপারটা কি? কামাল তার শ্বশুরকে ট্রেনে তুলে দিতে এসেছিল। সাইফুদ্দিন সাহেব ট্রেন ছাড়ার আগ মুহূর্তে জিজ্ঞেস করলেন, বাবা তুমি ঠিক কি করো বুঝলাম না, ব্যবসা? কামাল দাঁত বের করে হাসল, জবাব দিল না। সাইফুদ্দিন সাহেব গভীর দুশ্চিন্তা নিয়ে ঢাকায় ফিরলেন। লম্বা চিঠি লিখলেন মেয়েকে, কোনো উত্তর পেলেন না। আবার লিখলেন, তারও উত্তর নেই। তিনি আবার চিটাগাং গেলেন। সোমার ওই বাড়িতে নেই, কোথায় গেছে কেউ বলতে পারে না। বাড়িওয়ালা বলল, ওই লোক আপনার কে হয়? বিরাট ফক্কর লোক, বাড়ি ভাড়া দিয়ে তো বিরাট যন্ত্রণায় পড়েছি। দুদিন পরে পরে পুলিশ এসে খোঁজ করে, বাড়িটার বদনাম হয়ে গেছে। সাইফুদ্দিন সাহেব মাটিতে বসে পড়লেন। পরের 3 মাস তিনি মেয়ে জামাইয়ের কোনো খোঁজ বের করতে পারলেন না। 3 মাস পর খুলনা থেকে মেয়ের চিঠি পেলেন। বাবা, আমি ভালো আছি, আমাকে নিয়ে তোমরা দুশ্চিন্তা করবে না। ইতি তোমাদের সোমা। পুনশ্চ মাকে সালাম দিও, বিজু এবং উর্মিকে আদর দিও। কামালের চোখের অবস্থা খুব খারাপ হয়েছে। আগে মাঝে মাঝে পানি পড়ত, এখন ক্রমাগত পড়ে। রোদে বের হলে যন্ত্রণা হয়, চিনচিনে ব্যথা হয়। ঘন কালো রঙের চশমা একটা সে কিনেছে। সেই চশমা চোখে দিলে দিনে দুপুরে ঢাকা শহর অন্ধকার হয়ে যায়, কাউকে চেনা যায় না। এও এক যন্ত্রণা। ঢাকা শহরের প্রতিটি লোকের মুখের দিকে তাকিয়ে পথ হাঁটতে হয়, চিনে চিনে পথ চলা। এখন সেটা সম্ভব হচ্ছে না, পথ চলতে হচ্ছে অন্ধের মতো। তার মতো মানুষের জন্যে এটা খুবই বিপজ্জনক। একদিন দুপুরে গুলিস্তানের মোড়ে তাকে পেছন থেকে কে যেন ডাকল। কে? কামাল সাহেব না? এইসব ক্ষেত্রে কামাল কখনো মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকায় না, দ্রুত সরে পড়তে চেষ্টা করে। সেদিনও তাই করল। প্রায় লাফ দিয়ে চলন্ত একটা বেবি ট্যাক্সিতে উঠে পড়ল। বেবি ট্যাক্সিওয়ালা তার দিকে ফিরতেই বলল, তাড়াতাড়ি যাও পিজি, পেটে ব্যথা উঠেছে, মরে যাচ্ছি। বেবি ট্যাক্সিওয়ালা ঝড়ের গতিতে বেবি ট্যাক্সি পিজিতে নিয়ে এলো। কামাল ভাড়া মিটিয়ে শিশু পার্কের দিকে হাঁটা ধরল। বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে রইল হতভম্ব হয়ে। পেটে ব্যথার রোগী শিশু পার্কে যায় কেন? ঢাকা শহরে কামালের চেনা লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা তার জন্য খুবই খারাপ। বছর চারেকের জন্যে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া দরকার। মুশকিল হচ্ছে, যেতে ইচ্ছা করছে না, আলস্য এসে গেছে। বেশিরভাগ সময় এখন সে ঘরেই থাকে, খবরের কাগজ পড়ে, ঘুমায়। কিছু জমা টাকা আছে, এগুলি শেষ না হওয়া পর্যন্ত সেইভাবেই থাকবে। ঝামেলায় যেতে ইচ্ছা করে না। রোজ সন্ধ্যাবেলা সোমার জন্য তার কেন জানি খুব খারাপ লাগে। মনে হয় মেয়েটা বড় ভালো ছিল, আমার সঙ্গে থেকে খুব কষ্ট করে গেল। সোমার কেমন যেন শীত শীত লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে বোধহয়। ফ্যানের শোঁ শোঁ শব্দে কিছুই শোনা যাচ্ছে না। বিজু ফ্যানটা ভালো কেনেনি, এত শব্দ হবার তো কথা না। সোমা উঠে বসল। পাশের খাটে উর্মি কেমন এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। উর্মির জীবনটা কেমন হবে কে জানে। এই ব্যাপারটা আগে ভাগে জানা থাকলে ভালো হতো, নিজেকে প্রস্তুত করে রাখা যেত।
পৃথিবী বড় রহস্যময় জায়গা, সব রহস্যে ঢাকা। আগে থেকে কিছুই জানা যায় না। স্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমা খালি পায়েই দরজা খুলে বাইরে এসে দাঁড়াল। বৃষ্টি পড়ছে ঠিকই। বিজু শুয়েছে বারান্দায়, বৃষ্টির ছাঁট লাগছে গায়ে, তবু ঘুম ভাঙছে না। সে এসে বিজুকে বিপদে ফেলে দিয়েছে। নিজের ঘর ছেড়ে বেচারাকে ঘুমোতে হচ্ছে বারান্দায়। সোমা ডাকল, এই বিজু। বিজু সঙ্গে সঙ্গে জবাব দিল, কি আপা? জেগেছিলি নাকি? বৃষ্টিতে ভিজছিস তো, ভেতরে গিয়ে ঘুমা, আমি উর্মির সঙ্গে শোব। 2-1 ফোঁটা পানিতে আমার কিছু হয় না আপা। বলতে বলতে বিজু মশারির ভেতর থেকে বের হয়ে এলো। হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বের করল। সোমা তাকিয়ে আছে। কত ছোট দেখেছে তাকে। ঘরময় হামাগুড়ি দিত, একটু পরপর বলতো হাউ। এই ছেলে বয়স্ক লোকের ভঙ্গিতে মুহূর্তে সিগারেটের প্যাকেট বের করে, কায়দা করে ধোঁয়া ছাড়ে। আপা, কি? এই বাড়িতে রাতে তোমার ঘুম ভালো হচ্ছে না, তাই না? হবে না কেন, হয়তো। একটু পরপর বিছানা থেকে ওঠো, পানি খাও, বারান্দায় হাঁটাহাঁটি করো, আবার গিয়ে শোও। তুই এত সব দেখিস কখন? জেগে থাকিস? তোরও ঘুম হয় না? হয়, তবে কম হয়। আমি বিছানায় শুয়ে নানান চিন্তা করি। কি চিন্তা? দ্রুত কিভাবে বড়লোক হওয়া যায়। এখনই মাথায় এই চিন্তা? এখনই। দেখবে, আমি হয়ে ছাড়ব। এই পুতু লাইফ অসহ্য। বিএ পাশ করে পড়াশোনা স্টপ করে দেব। তারপর? এখন বলবো না। আছে অনেক পরিকল্পনা। প্রথম পরিকল্পনা হচ্ছে বড় চাচার উচ্ছেদ। কিরকম কায়দা করে এটা করি সেটাই শুধু দেখবে। ছি বিজু। বিজু কোনো উত্তর দিল না, নিজের মনে হাসল। সোমা বারান্দায় রাখা চেয়ারে বসল। বৃষ্টি দেখতে তার ভালো লাগছে। চা খাবে নাকি আপা? ফ্লাস্কে চা আছে, খেতে পারো, দেব? দে। বিজু উঠে চা ঢালল, আপার জন্য এবং তার নিজের জন্যে। আপা, বল। ওইখানে তুমি অনেক কষ্ট করেছ, আর তোমাকে কষ্ট করতে দেব না। তোমার ঝামেলাটা যখন হয় তখন আমি ছোট ছিলাম। আমার বয়স একটু বেশি হলে ঘটনা অন্যরকম হতো। তুই বিরাট দায়িত্ববান হয়েছিস মনে হয়। হ্যাঁ, হয়েছি। তোমাদের ভালো লাগুক বা না লাগুক, দায়িত্ববান কিন্তু আমি হয়েছি। বিজু চুপ করে গেল। সে বৃষ্টি দেখছে। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। একটা ব্যাঙ লাফিয়ে বারান্দায় উঠেছে, এখন ঢুকতে চাচ্ছে। বিজু তা দেখেও চুপ করে আছে। সোমা মৃদু গলায় বলল, বিজু, বলো। ওই প্রফেসর সাহেবকে এখনো আছেন? মানে ওই যে, জানি কার কথা বলছো। হ্যাঁ, আছেন। ওই বাড়িতেই? কেমন আছেন তুই কিছু জানিস? ভালোই আছেন, খারাপ থাকবেন কেন? তবে বেচারার বউ মারা গেছে। কবে? তা প্রায় 2 বছর। মারা যাবার আগে ভদ্রমহিলার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। গলায় মাইক লাগিয়ে রাত দিন চেঁচাত। কানে আঙুল দিতে হয় এমন সব বিশ্রী গালাগালি। সোমার খুব ইচ্ছে করছে জিজ্ঞেস করতে, ভদ্রলোককে আবার বিয়ে করেছেন? জিজ্ঞেস করতে লজ্জা লাগছে। বিজু কি মনে করবে কে জানে। ভদ্রলোককে আবার বিয়ে করেছেন? বিজু কঠিন স্বরে বলল, না। ব্যাঙটা এখনো লাফালাফি করছে। বিজু তার চায়ের কাপের গরম চা ব্যাঙটার উপর ঢেলে দিল। দোতলা বাড়িটা আগের মতোই আছে। নারিকেল গাছ 2টি বড় হয়েছে।
আগে যেখানে ফুলের বাগান ছিল সেখানে টিনের ছাদ দেয়া গ্যারেজ। বাড়ির পাঁচিল ভেঙে আরও উঁচু করা হয়েছে। এছাড়া আর সব আগের মতো। সোমা গেট দিয়ে ঢুকে একটু ইতস্তত করতে লাগল। সরাসরি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাওয়া কি ঠিক হবে? শোভন হবে? একতলায় কাউকে দেখা যাচ্ছে না। দেখা গেলে জিজ্ঞেস করা যেত, প্রফেসর সাহেব কি আছেন? একতলার বাসিন্দাদের জানার কথা না প্রফেসর আছেন কি নেই, তবু জিজ্ঞেস করা। সোমা সিঁড়ি বেয়ে উঠতে লাগল। একবার শুধু মনে হলো কেন সে যাচ্ছে। মনের ভেতরের সেই প্রশ্ন তাকে কাবু করেই ফেলত যদি না দোতলার সিঁড়ি দিয়ে কাজের মেয়েটি না নামত। খালি বালতি হাতে সে নামছে। সোমাকে দেখে বলল, কারে সানাফা? প্রফেসর সাহেব কি আছেন? জি আছেন, একটু আগে দেখছি। কাজের মেয়ে তাকিয়ে আছে। তার চোখের সামনে থেকে নেমে চলে যাওয়া যায় না। সোমা দরজার কলিং বেলে হাত রাখল। দরজা খুলল। সোমা শুকনো গলায় বলল, আপনি আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, এসো সোমা, এসো। সোমার পা যেন মেঝেতে আটকে গেছে। সে নড়তে পারছে না। ভদ্রলোক চশমার ভেতর দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বয়স তার মধ্যে তেমন ছাপ ফেলতে পারেনি। শরীর একটু ভারী হয়েছে। কানের কাছে কিছু চুল রূপালি হয়ে গেছে। এতে তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছে। দাঁড়িয়ে আছো কেন সোমা? এসো, ভেতর এসো। আমি ভেবেছিলাম আপনি আমাকে চিনতে পারবেন না। কেন চিনতে পারবো না বলো তো? তুমি তো বদলাওনি। আগের মতোই আছো, তোমার বয়সও বাড়েনি। এখনো খুকির মতোই লাগছে। বসো, এখানে বসো। আজ যাই, অন্য একদিন আসবো। সোমা বসতে বসতে বলল, বাসায় কেউ নেই? কাজের একটা ছেলে এসছে, কি যেন আনতে গেছে, এসে পড়বে। ও এলেই তোমাকে চা দেব। আপনার মেয়ে কোথায়? ওকে মেয়েদের ক্যাডেট কলেজে দিয়েছি, ময়মনসিংহে, জানো বোধ হয়। হ্যাঁ জানি। একটু বসো, আমি সিগারেট নিয়ে আসি। আগে সিগারেট খেতাম না, এখন হয়েছি চেইন স্মোকার। উনি সিগারেট আনতে অনেক দেরি করলেন। সোমা একা একা বসে রইল। আশ্চর্য, এই বাড়ির বারান্দায় একা একা বসে থাকতে তার খারাপ লাগছে না। সোমা? জি? তোমার কথা আমি প্রায়ই ভাবতাম। তুমি আমার স্ত্রীর ওপর কোনো রাগ রেখো না, ওর মাথার ঠিক ছিল না। আমি জানি। দিনের পর দিন বিছানায় শুয়ে শুয়ে এই অবস্থা হলো। ওই দিন তোমার জন্য যে কি খারাপ লেগেছে। ওইসব বাদ দিন। বাদ দিতে পারলে তো ভালোই হতো। কিছুই বাদ দেয়া যায় না, সব থাকে। সোমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তিনি বললেন, তোমার খবর আমি সবই রেখেছি। অবশ্যই কখনো কোনো রকম যোগাযোগের চেষ্টা করিনি, ইচ্ছে করেই করিনি। এমনিতেই যথেষ্ট সমস্যা হয়েছে, আমি আর তা বাড়াতে চাইনি। সোমা কথা ঘুরাবার জন্য বলল, আপনার লাইব্রেরি আগের মতোই আছে? আছে, তবে বই অনেক বেড়েছে। আগে বই পড়ার সুযোগ হতো না, এখন সুযোগ পাই, প্রচুর পড়ি। ঠিক তুমি আগের মতো আসবে, এসে বই নিয়ে যাবে। এসো আমার সঙ্গে, বই দিয়ে দিই। আজ থাক, আরেকদিন এসে নেব। আজ বই নিতে ইচ্ছা করছে না। ইচ্ছে করছে না কেন? আমার বই পড়ার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। এখন আর বই পড়তে ভালো লাগে না। তিনি সোমার সঙ্গে সঙ্গে একতলায় নেমে এলেন। সোমা বলল, আপনাকে আসতে হবে না, আপনি কেন কষ্ট করছেন? তিনি হাসি মুখে বললেন, একটু কষ্ট না হয় তোমার জন্য করলাম। তুমিও তো আমার জন্য অনেক কষ্ট করেছ, করনি? রাস্তায় নেমেই সোমা লক্ষ্য করল বিজু রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। সোমার চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিজু চোখ নামিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করল। বিজুর হাতের সিগারেট। সে আধ খাওয়া সিগারেট দূরে ছুঁড়ে ফেলল। তার মুখ গম্ভীর। থু থু করে কয়েকবার
থুতু ফেলল। খাটের নিচে মিউ মিউ শব্দ হচ্ছে। রাতে কামালের ঘুম সচরাচর ভাঙে না। আজ মিউ মিউ শুনে ঘুম ভাঙল। বেড়াল নির্ঘাত বাচ্চা দিয়ে দিয়েছে। শালি তাহলে খালাস হয়েছে। কামাল খাট থেকে নেমে বাতি জ্বালল। উঁচু স্বরে ডাকল, মিনু, ও মিনু। কেউ সাড়া দিল না, কারণ মিনু বাড়িতে নেই। আজ সন্ধ্যায় তাকে কামাল নিজেই খালার বাড়িতে রেখে এসেছে। ও মিনু। কামাল খাটের নিচে উঁকি দিল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। দেয়াশলাই কাঠি জ্বালাতেই বিড়ালের জলজলে চোখ নজর এলো। এ বেটি, এবার কয়টা? বিড়াল বিরক্ত স্বরে মিউ মিউ করল। রাত দুপুরে এই জ্বালাতন আর সহ্য হচ্ছে না। কামাল বলল, চড় না একটু দেখি দেখি বাচ্চাগুলোকে। বিড়াল কি মানুষের কথা বুঝতে পারে? সে সত্যি সত্যি সরে দাঁড়াল। ইঁদুরের মতো 4টা খুদে খুদে বাচ্চা, 4টাই ধবধবে সাদা, চোখ ফোটেনি। কামাল ওয়ার্ড্রবের উপর থেকে টর্চ লাইট নিয়ে এসে ধরল। কি সুন্দরী না লাগছে বাচ্চাগুলিকে। এখনো চোখ ফোটেনি। একজন গড়িয়ে অন্যজনের গায়ে পড়ে যাচ্ছে। মা বিড়ালটা তখন বিরক্ত মুখে মিউ মিউ করছে। কামাল আবার ডাকল, সোমা। তখনই মনে পড়ল সোমা নেই। মনটা একটু খারাপ হলো। আনন্দের জিনিস একা একা ভোগ করা যায় না, কাউকে পাশে লাগে। কামাল পিরিচে দুধ ঢেলে এগিয়ে দিল। দরাজ গলায় বলল, খা বেটি, বেশি করে খা। বিড়ালটা যেন নিতান্ত অনিচ্ছায় পিরিচের দুধে জিভ ভেজাল। মানুষটা এত করে বলছে না খেলে ভালো দেখায় না, এরকম একটা ভাব। কামাল বারান্দায় এসে দাঁড়াল। রাত বেশি বাকি নেই। আবার ঘুমোতে যাবার কোনো মানে হয় না। ভোরে উঠে মানিকগঞ্জে যেতে হবে। একটা পার্টি পাওয়া গেছে। খোঁজ এনেছে মোস্তাক আলী। মোস্তাক আলী লোকটা বদের হাড্ডি। অন্য কোনো মতলব আছে কিনা বোঝা যাচ্ছে না। মতলব থাকা বিচিত্র নয়। মানিকগঞ্জে যাওয়াটা ঠিক হবে কিনা কে জানে। কামাল বারান্দার চেয়ারে এসে বসল। তার সামনেই ফুলের টবে টবে বোগেনভিলিয়া, লাল লাল পাতা ছেড়েছে। রাতে অবশ্য কেমন কালচে দেখায়, কিন্তু দিনে অপূর্ব লাগে। টব দুটো সোমাকে পাঠিয়ে দেয়া দরকার। দুটো কেন, সবগুলোই পাঠিয়ে দিলে হয়। বেচারির শখের জিনিস। একটা ঠেলা গাড়ি ডেকে ঠিকানা দিয়ে দিলেই হয়। ঘর তো এমনিতেই খালি করতে হবে। একা মানুষ এরকম বাড়ি নিয়ে থাকার কোনো মানে হয় না। সব বিক্রি টিক্রি করে একটা হোটেলে গিয়ে উঠলেই হয়। এতে কাজকর্মেরও সুবিধা। চট করে হোটেল বদল করা যায়। বাড়ি তো আর চট করে বদল করা যায় না। চিঠিপত্রের জন্য সে অবশ্য জিপি ও পোস্ট বক্স ব্যবহার করে। পোস্ট অফিসের এই ব্যবস্থাটা ভালো। কামাল নিজেই চা বানিয়ে আনল। বানাতে বানাতে চা কেমন ঠান্ডা হয়ে গেছে। মেয়েরা চা বানালে এত দীর্ঘ সময় গরম থাকে কি করে কে জানে। ঠান্ডা চায়ে চুমুক দিতে দিতে কামাল ভাবতে লাগলো মানিকগঞ্জে যাওয়াটা ঠিক হবে কিনা। মানিকগঞ্জে না গেলে অনেকগুলি কাজ শেষ করা যায়। আত্মীয় স্বজনদের খোঁজ অনেকদিন নেওয়া হয় না। খোঁজ নেওয়া দরকার। ঢাকায় তার আত্মীয় আছে 3 জন। তার বড় বোন, ভাবি এবং ছোট মামা। আরেক বোন আছে বগুড়ায়। এদের সবাইকে সে মাসে মাসে নিয়মিত টাকা দেয়। কামালের টাকাটা তাদের খুবই দরকার। ছোট মামা তাদের 2 ভাই এবং 2 বোনকে নানান দুঃখ কষ্ট সত্ত্বেও নিজের কাছে রেখেছেন। বোনেদের বিয়ে দিয়েছেন। এখন বিপাকে পড়েছেন। ছেলেপুলে সবকটা অপদার্থ হয়েছে। ছোট মামাকে টাকা দিয়ে সাহায্য না করলে বিরাট অধর্ম হবে। আর বড় ভাবি কামাল টাকা না পাঠালে না খেয়ে থাকবেন। 4টা বাচ্চা নিয়ে বিধবা হয়েছেন। এখন আছেন তার বোনের বাসায়। বোন এবং বোনের জামাই যে তাদের বের করে দিচ্ছে না, তার কারণ কামালের পাঠানো টাকা। কামাল ভালো করেই জানে যেদিন সে টাকা পাঠানো বন্ধ করে দেবে সেদিনই তাদের বাড়ি থেকে বের করে দেবে।
সোজা হিসাব। বোন দুজনের মধ্যে বগুড়ায় যে আছে তার অবস্থা ভালো, তবু তাকে মাঝে মাঝে টাকা পাঠাতে হয়। বগুড়ার বোন হচ্ছে সবচেয়ে ছোট, বড় ভাইয়ের একটা দায়িত্ব থেকেই যায়। তাছাড়া সবাই যখন, সে বেচারি একাই বাদ যাবে কেন? শেষ পর্যন্ত মানিকগঞ্জ যাবার পরিকল্পনা সে বাদ দিল। খবরের কাগজের কাজটা সেরে ফেলা যাক, শুধু শুধু দেরি হচ্ছে। 2টি দৈনিকে সে বিজ্ঞাপন দিল। সব জিনিসের দাম বাড়ছে। সামান্য কয়েকটা শব্দের বিজ্ঞাপনে 718 টাকা বের হয়ে গেল। জমি বিক্রয়। ঢাকার অদূরে 11 কাঠার একটি প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় হইবে। উঁচু জমি, এই মুহূর্তে বাড়ি করা যাইবে, তবে জমিতে ব্যাংক সংক্রান্ত লোনের জটিলতা আছে। যোগাযোগ করুন জিপিও বক্স নং 613। বিজ্ঞাপনের মূল আকর্ষণ হচ্ছে এই জটিলতা। সামান্য জটিলতার লোভে লোকজন যোগাযোগ করবে। এদের মাঝখান থেকে একজনের মাথায় কাঁঠাল ভাঙা হবে। দেশটা ভর্তি বুদ্ধিমান গাধায়। কাঁঠাল ভাঙা হবে ওদেরই কারো মাথায়। আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার পরিকল্পনা কামাল বাতিল করে দিল। ইচ্ছা করছে না। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কম থাকাই ভালো। সম্পর্ক কম থাকলেই টান থাকবে। সবসময় গায়ের সঙ্গে গা লাগিয়ে রাখলে টান থাকে না। এটা হচ্ছে জগতের নিয়ম। ছোট মামার কাছে অবশ্য তার যেতে ইচ্ছে করছে, তবে নানান কারণেই যাওয়াটা ঠিক হবে না। বয়স বাড়ায় ছোট মামার প্যাঁচাল পাড়ার স্বভাব হয়েছে। সব জিনিস নিয়ে প্যাঁচাল পাড়বে। সোমা চলে গেল কেন, এই প্রসঙ্গ উঠলে প্যাঁচাল পাড়তে পাড়তে মাথা ধরিয়ে দেবে। চলে গেল কেন? তুই কি করেছিস? আগের বউটা তো চলে গেল। বাচ্চা কাচ্চা থাকলে এরকম হতো না। তোর বাচ্চা হয় না কেন রে? অসুবিধাটা কি? একজন ডাক্তার দেখা, পীর ফকিরের কাছে যা। 1,00,000 কথা বলবে, কথা আর উপদেশ। নিজের ছেলেকে উপদেশ দিয়ে কিছু করতে পারল না, আর সে হলো ভাগ্নে। বুড়ো হয়ে গেলে সত্যি সত্যি ভীমরতি হয়, খালি উপদেশ দিতে ইচ্ছে করে। মামাকে এবার বলতে হবে, মামা উপদেশ খাতায় লিখে আমাকে দিয়ে দিও, অবসর সময়ে পড়ব। মুখে প্রত্যেকবার বলো, কষ্ট হয়। কামাল দুপুরে 2টা খবরের কাগজ কিনে হোটেলে খেতে গেল। খবরের কাগজে মাঝে মাঝেই বেশ ইন্টারেস্টিং কেস পাওয়া যায়। আজকের কাগজে তেমন কিছু ছিল না, তবে একজন বিজ্ঞাপন দিয়েছে সেকেন্ড হ্যান্ড মিউজিক সেন্টার কিংবা ক্যাসেট ডেক কিনতে চায়। টেলিফোন নাম্বার দেয়া আছে। এই ব্যাটাকে একটু খেলিয়ে দেখা যেতে পারে। কামাল বিকালে টেলিফোন করল, ভাই আপনার বিজ্ঞাপনটা দেখলাম, ক্যাসেট ডেক একটা আমার কাছে আছে। ওপাশ থেকে আগ্রহের সুর শোনা গেল। কোন কোম্পানি? ন্যাশনাল ছাড়া কিনব না। কোন কোম্পানি সেটা তো ভাই বলতে পারবো না, প্যাকেট খোলা হয়নি, ব্র্যান্ড নিউ জিনিস। তাহলে তো হবে না। আমি চাচ্ছিলাম সেকেন্ড হ্যান্ড, যাতে কিনা কম দামে, মানে 30-40 হাজার টাকা দেওয়া তো সম্ভব না। তাহলে তো দোকান থেকেই কিনতাম, পত্রিকায় বিজ্ঞাপন দেব কেন? সেকেন্ড হ্যান্ডের কমে পাবেন, চোরাই মাল। চোরাই মাল মানে? স্মাগল করা। ও আইসি। 10,000-ই দিয়ে দিতে পারি। জিনিসটা নিয়ে বিপদে পড়ে গেছি, আসলে আমার টাকাটার দরকার। কোন কোম্পানির? বললাম তো ভাই, জানি না। আমি কি এসে দেখতে পারি? আপনার আসার দরকার নেই, আমি বাসায় এসে আপনাকে দেখিয়ে নিয়ে যাব। তাহলে তো খুবই ভালো হয়। এখন আনতে পারবেন? এখন পারবো না, পরশুদিন নিয়ে আসব। আপনার অ্যাড্রেসটা বলেন। কামাল অ্যাড্রেস লিখে নিল। এই পার্টিকে শেষ পর্যন্ত ধরা হবে কিনা এটা পরে ভেবেচিন্তে ঠিক করতে হবে। একদিন সময় আছে, তাড়া নেই। কামাল হোটেল দেখতে বের হলো। সস্তার মধ্যে ভালো হোটেল। এতদিন বাড়িতে থেকে অভ্যাস হয়ে গেছে, হোটেল খুঁজতে যেতে ইচ্ছে করছে না। কিন্তু উপায় কি? মানুষের ইচ্ছার উপর তার দুনিয়া চলে না, দুনিয়া চলে তার নিজের নিয়মে। চোখ জ্বালা করছে, এই আরেক যন্ত্রণা হলো চোখ নিয়ে। ডাক্তারের কাছে যেতে ইচ্ছে করে না।
সন্ধ্যাবেলায় সোমা চা বানাচ্ছিল। উর্মি এসে বলল, আপা একটু বাইরে যাও তো। কেন? কে যেন এসেছে, তোমাকে চাচ্ছে। সোমা পাংশু মুখে উঠে দাঁড়াল। আচমকা বুকের মধ্যে ধকধক করে উঠল। উনি কি এসেছেন? বসতে বলেছিস? না, বারান্দায় দাঁড়িয়ে আছে। বসতে বললি না কেন? বসতে বলা ঠিক হবে কিনা বুঝতে পারিনি, তুমি গিয়ে বলো। সোমা বাইরে এসে দেখে উনি আসেননি, কামাল দাঁড়িয়ে। শুকনো গলায় সোমা বলল, কি ব্যাপার? 8 ঘন্টা ধরে এই এলাকায় ঘোরাঘুরি করছি, বাসা চিনতে পারছি না, অথচ এর আগে 3 বার এসেছি। এখানে দরকারটা কি? দরকার কিছু নেই, তোমার টব দুটা নিয়ে আসলাম, রেখেছি ওই কোনায়, লাল রঙের পাতা ছেড়েছে। আমার ধারণা ছিল এই গাছগুলো ফাল্গুন মাসে পাতা ছাড়ে, এখন ছাড়লো কেন বুঝলাম না। সোমা বিরক্ত গলায় বলল, এগুলি আমার দরকার ছিল না। বাসা ছেড়ে দিচ্ছি তো, না এনে করব কি? হোটেলে গিয়ে উঠব, একা মানুষ। সোমা কিছু বলবে না ভেবেও বলে ফেলল, তোমার জন্য হোটেল থাকাই ভালো, ঘন ঘন বদলাতে পারবে। তা ঠিক। তোমার কেমন রোগা লাগছে কেন? অসুখ বিসুখ নাকি? না, অসুখ বিসুখ না, খুব রোগা লাগছে তো এই জন্য বলছি। আমার স্বাস্থ্য নিয়ে তোমার চিন্তিত হবার দরকার আছে কি? সোমা লক্ষ্য করল লোকটা লজ্জা পেয়ে কেমন বিব্রত ভঙ্গিতে হাসছে। এই লোক বিব্রত ভঙ্গিতে হাসতেও পারে নাকি? আশ্চর্য তো। কামাল পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছতে মুছতে বলল, বিড়ালটা বাচ্চা দিয়েছে, 4টা বাচ্চা, 3টা খুব হেলদি, আর রোগা যেটা ওইটাকে তার মা দুধ খেতে দিচ্ছে না। ব্যাপারটা বুঝলাম না, আদর যত্ন তো ওইটাকেই করা উচিত। সোমা চুপ করে রইল। কি বলবে সে? ভাগ্যিস বিজু বাসায় নেই, বিজু থাকলে নির্ঘাত হইচই চেঁচামেচি শুরু করত। বুঝলে সোমা, আমি ন্যাকড়ায় দুধ ভিজিয়ে ওই বাচ্চাটার মুখের সামনে ধরেছিলাম, একবার শুধু চুকচুক করে খেয়েছে, এখন আর খাচ্ছে না। বিরাট প্রবলেম। আমাকে এসব বলছো কেন? ফুলের টব দিতে এসেছিলে, দেয়া হয়েছে, এখন চলে যাও। কামাল নিচু গলায় বলল, তুমি চলে আসায় খুব খারাপ লাগছে। এতটা খারাপ লাগবে বুঝতে পারিনি। কিছুদিন খারাপ লাগবে, তারপরে লাগবে না। তা ঠিক। বাবা মার কথাই এখন আর মনে হয় না। সোমা, তাহলে যাই। আচ্ছা যাও। তোমাদের বাসার সামনে একটা গাছ ছিল না, বিরাট গাছ, কেটে ফেলেছ নাকি? হ্যাঁ। উচিত হয়নি, গাছ কাটা ঠিক না। যাই তাহলে। শোনো, একদিন এসে কি বিড়ালগুলোকে দেখে যাবে? না, কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? আচ্ছা, যাই তাহলে। যাই বলেও সে দাঁড়িয়ে রইল। সোমা বলল, চোখের অবস্থা তো মনে হচ্ছে খুবই খারাপ, ডাক্তার দেখিয়েছ? না। না কেন? যাব একদিন। সব শালা ফক্কর, যেতে ইচ্ছা করে না। সবাই ফক্কর আর তুমি হচ্ছ ভালো মানুষ। না তা না। যাও, চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, যাই তাহলে। কামাল যাচ্ছে কেমন ক্লান্ত ভঙ্গিতে। ওকে ডেকে বসিয়ে 1 কাপ চা খাইয়ে দিলে কি খুব অন্যায় হয়? হ্যাঁ হয়। কেন শুধু শুধু চা খাওয়াবে? সোমা ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকে গেল। জাহানারা কঠিন স্বরে বলল, ও এসেছিল কেন রে? ফুলের টব দিতে এসেছিল। সাহস তো কম না, ছোট লোক। সোমা শান্ত স্বরে বলল, কেন শুধু গালাগালি করছো মা? গালাগালির দরকারটা তুই বুঝতে পারছি না। তোর কাণ্ড কারখানা তো আমি কিছুই বুঝতে পারছি না। এত কি কথা তোর ওর সঙ্গে? আমার কোনো কথা নেই মা, ওর কিছু কথা ছিল, শুনেছি। ঘাড় ধাক্কা দিয়ে তো বের করে দিতে পারি না। ওর কি কথা ছিল? তেমন জরুরি কিছু না, বিড়াল 4টা বাচ্চা দিয়েছে, এটাই বলল। জাহানারা অবিশ্বাসী গলায় বললেন, বিড়াল 4টা বাচ্চা দিয়েছে এই খবর দেবার জন্য এখানে এসেছে?
হ্যাঁ। পাগল নাকি? হ্যাঁ মা, পাগল। পাগলের সঙ্গে থেকে থেকে আমিও খানিকটা পাগল হয়ে গেছি, কারণ ওই শয়তানটার জন্য আমার খারাপ লাগছে। সোমার গলা কেমন যেন ভারী শোনা গেল। সে নিজের ঘরে ঢুকে গেল। না, নিজের ঘরে নয়, এই বাড়িতে তার নিজের কোনো ঘর নেই। একলা হতে ইচ্ছে করলেও এই বাড়িতে সে উপায় নেই, অথচ এখন তার একা থাকতে ইচ্ছা করছে। সোমা হাত বাড়িয়ে চা নিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দ্বৈরথ। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।